Our channel does not promote any violent, harmful, or illegal activities. সাংবাদিকদের একটা বড় ভূমিকা থাকা দরকার তৃণমূল কংগ্রেসকে অপসারণ করার ক্ষেত্রে। প্রসেনজিৎদার একটা নিজস্ব ধারণা আছে। প্রসেনজিৎদার রাজনৈতিক মতাদর্শ থাকাটা অত্যন্ত জরুরি। আমরা তো রাগঢাক চাইছি না, যেভাবে সবাই দেখেছেন। এবং অফিসে এসে সাংবাদিকতা করবে তখন একদম ব্যক্তি জীবনে হয়তো চ্যালেঞ্জ আসবে ঠিক, কিন্তু সাংবাদিকতা করতে করতে তারা জেনে নিয়ে যাবে এবং তার ব্যক্তি এই সমস্ত কিছু প্রমাণ করার চেষ্টা করছে, তখন মাথায় সাংবাদিকতা থাকবে না। কারণ তাকে রাখলে এটা সরাসরি অন্নপ্রাশন হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, অফিস পার্টি থেকে রিসেপশন, আপনার বাড়ির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে কম দামে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের একমাত্র ঠিকানা মেঘদূত ক্যাটারার। মেঘদূত ক্যাটারার, ঠিকানা খড়দহ রহড়া বাজার, প্রোভাইডার বাদল ঘোষ ও বুকু বিশ্বাস। যোগাযোগ 9830445173 এবং 9051502045। নমস্কার, প্যারালাল নিউজে আপনাদের স্বাগত। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম সিনিয়র জার্নালিস্ট এবং কলকাতা দূরদর্শনের কনসাল্টিং এডিটর শ্রী প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ, আপনাকে স্বাগত। প্রসেনজিৎ, প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ্যের পালাবদল, দীর্ঘ 15 বছর পর পালাবদল, চারিদিকে একটা বেশ ফিল গুড পরিস্থিতি। এই জার্নিটা, এটা তো মানে আপনার দেখা নিজের চোখ থেকে দীর্ঘদিনের সাংবাদিকতার জন্য, তো আপনি এই জার্নিটাকে কিভাবে দেখছেন? না, এটা বেশ একটা অন্যরকম বিষয়। আমার সাংবাদিকতা জীবনে দুবার এই ধরনের পালাবদল ঘটলো, দুটোই ঐতিহাসিক। একটা 2011 সালে, একটা 2026 সালে। এবং ঘটনাচক্রে দুটো পালাবদলের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ থেকেছে। 2011 সালে চ্যানেল 10-এর সঙ্গে থাকার কারণে এবং 2026 সালে দূরদর্শনের সঙ্গে থাকার কারণে। এছাড়াও ব্যক্তিগতভাবে এই দুটো পালাবদলেই আমার সক্রিয় ভূমিকা ছিল। কারণ আমার মনে হয় যে সাংবাদিকতা সম্বন্ধে যে সংজ্ঞাটা দেওয়া হয়, যে সাংবাদিকতা মানে হচ্ছে সে খবর নিয়ে আসবে, অফিসে এসে খবরটা লিখে দেবে, তারপরে তার আর কোনো দায়িত্ব নেই, এটা ভুল ধারণা। সাংবাদিকদের একটা সামাজিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা থাকা দরকার। প্রাচীন যুগ থেকে সেরকম সাংবাদিকদের একটা সক্রিয় ভূমিকা থেকেছে সমস্ত ক্ষেত্রেই। এমনকি আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধীর একটা সক্রিয় ভূমিকা, বা তিনি সাংবাদিকতাকে ব্যবহার করেছেন তার নানা রকম দেশ সেবার কাজে। তো এখানে আমারও মনে হয়েছিল 2011 সালে বামফ্রন্টকে রাজ্য থেকে সরানোর ক্ষেত্রে সাংবাদিকতাকে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। 2026-এ আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে তারা যে অবস্থায় এসে পৌঁছেছে বা রাজ্যকে যে অবস্থায় নিয়ে এসছে, তাতে সাংবাদিকদের একটা বড় ভূমিকা থাকা দরকার তৃণমূল কংগ্রেসকে অপসারণ করার ক্ষেত্রে। তো এটা আমার একটা সৌভাগ্য বলবো, বা বলা যেতে পারে যে একটা ঈশ্বরের দান বলবো, যে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। দুটো ক্ষেত্রেই একটা সক্রিয় ভূমিকা, এবং দুটো ক্ষেত্রেই সমাজ এবং মানুষ কাজটা করে দেখিয়েছে যে 11 সালে বামফ্রন্টের পতন ঘটেছে এবং 26 সালে তৃণমূলের পতন ঘটেছে। ক্রিকেটে আমরা যেটা দেখি যে ক্রিকেটে কিছু ব্যাটসম্যান আছে, রোহিত শর্মা থেকে আরম্ভ করে অভিষেক শর্মা বলতো। প্রসেনজিৎদার একটা নিজস্ব ধারণা আছে। প্রসেনজিৎদাকে যারা চেনেন, প্রসেনজিৎদা অডিওভিজুয়ালে সেই মারকুটে ব্যাটসম্যান। মানে প্রসেনজিৎদার কাছে আমরা তো রাগঢাক চাইছি না, যেভাবে সবাই দেখেছেন। এবং আমি একটা ঘটনা জানিয়েছি যে আমার একসময় আমি সাংবাদিকতায় প্রসেনজিৎদার অধীনে আমি ইন্ডিয়া টিভিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। প্রসেনজিৎ আমার সে হচ্ছে বস ছিলেন। প্রসেনজিৎ আমি দেখেছি তুমি উদম চালিয়ে গেছো, মানে যাকে বলো মার্কাটেরি ম্যাচ।
তো আমরা সরাসরি সেসব বিষয়ের দিকেই ঢুকি। প্রথমত হচ্ছে যে এই যে তুমি বলছে যে সাংবাদিকতার যে একটা বড় ভূমিকা থাকে সাংবাদিক, আমরা একটা জিনিস দেখেছি যে গত কয়েক বছর বেশ কিছু মিডিয়া, তাদের বেশ কিছু সাংবাদিক, তারা সাংবাদিক ছিলেন না রাজনৈতিক মুখপাত্র ছিলেন সেটা আমরা ভুলিয়ে ফেলতাম। তুমি সেদিকে নাম ধরে ধরেই বলছিলে এক জায়গায় আমরা দেখছিলাম। তো এই যে অবক্ষয় বা এই ডিটোরেশন সাংবাদিকতা, এটাকে তুমি কিভাবে দেখো বা কি করবে? রাজনৈতিক সাংবাদিকতা করতে গেলে আমি মনে করি যে ছাত্র জীবনে এবং ব্যক্তি জীবনে একটা রাজনৈতিক মতাদর্শ থাকাটা অত্যন্ত জরুরি। তা না হলে রাজনৈতিক সংবাদদাতা হওয়া যায় না। আমি আমার সঙ্গে যারা কাজ করেছে তাদেরকে আমি এই স্বাধীনতা দিয়ে থাকি যে তোরা রাত্রিবেলা গিয়ে তোর যা যা রাজনৈতিক মতাদর্শ তার জন্যে রাত জেগে যদি কেউ প্যাম্পলেট লেখে বা দেওয়াল লেখে, একদম নিশ্চিন্তে দেওয়াল লেখে, প্যাম্পলেট লেখে, কোনো আপত্তি নেই। দিনের বেলা এসে যখন অফিসে এসে সাংবাদিকতা করবে তখন একদম সাংবাদিকতার মতো করে সাংবাদিকতা করবে। সেই সময়টা এসে যেন ব্যক্তি জীবনের সাংবাদিক যে দর্শন বা মানসিকতা সেটা যেন সাংবাদিকতার উপরে কোনো প্রভাব না পড়ে। কিন্তু আজকালকার যে সমস্ত ছেলেমেয়েরা বা আমাদেরও বয়সী কিছু ছেলেমেয়ে আছে যারা সাংবাদিকতা করতে জানে না, অপরার্থ সমস্ত, এবং তারা ওই একটা দলের বা বিটের যে সাংবাদিকতা করতে গিয়ে সেই দলের বা বিটের মানসিকতায় বা সেই ব্যক্তির লেজ ধরে ধরে হয়ে যায় কি, যেমন আমি বলছি যে মমতার বা তৃণমূলের বিটে কাজ করে কিছু সাংবাদিক, তারা ব্যক্তি জীবনে হয়তো চরম ডানপন্থী, কিন্তু সাংবাদিকতা করতে করতে তারা তৃণমূলী হয়ে যায় এবং তারা ব্যক্তি জীবনে তৃণমূলী হয়ে যায় এবং চোখের সামনে দেখছে যে মমতা নানা রকম অনৈতিক কাজ করছে এবং তারা প্রেস ক্লাবে এসে সেই নিয়ে সমালোচনা করলে তারা মমতাকে জাস্টিফাই করার জন্য ঝাঁপিয়ে ওঠে। এবং শুধু তাই নয়, যে কেউ যদি মমতাকে সমালোচনা করে সেটা গিয়ে মমতাকে জানেন তো আজকে প্রেস ক্লাবে এক্স সাংবাদিক আপনার নামে সমালোচনা করছিল। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এর আমলে, এই গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে, এগুলো হচ্ছে এই সাংবাদিকদের ব্যক্তি জীবনের অপদার্থতা, সাংবাদিকতা না করতে পারার অপদার্থতা, এবং তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নানা রকমের উপঢৌকন, ক্যাশ এবং কাইন্ডে নিতে নিতে এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছিল যে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল। আজকে যেটা হয়েছে, তারাই যখন আবার রং বদলে সকাল থেকে রাত পর্যন্ত শুভেন্দু অধিকারী কতটা ভালো, সমীর ভট্টাচার্য কতটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ভালো বোঝেন, এই সমস্ত কিছু প্রমাণ করবার চেষ্টা করছে, তখন তাদের মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কারণ তারা তাদের সহকর্মীদের যেরকম ভাবে একটা সময়তে বিপদে ফেলেছে বা অপমান করেছে, স্বাভাবিক কারণে তারা মার খাবে এখন। কারণ এর আগে কিন্তু এই ধরনের পরিবেশটা ছিল না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এই পরিবেশটা আরো বেশি করে তৈরি হয়েছে। একটা প্রবাদ আছে যে কাক কাকে মাংস খায় না। আমি দেখলাম যে তুমি কোনো কিছু রাগটাকে রাখলে না, তুমি সরাসরি না, কাক কাকে মাংস না, এটা কাকও নয়। যা কাক হয়ে তবে না তাদের মাংস খাওয়ার ব্যাপার থেকে নিজেকে বিরত রাখা যায়, এটা তো কাকও নয়। এরা হয়ে দাঁড়িয়েছে যে কোনো মানুষের শরীরে যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে সেখানে যে ধরনের পোকাগুলো ঘুরে বেড়ায় না, ওই গ্যাংগ্রিনের মধ্যে ঘুরে বেড়ানোর গ্যামট না গ্যামাট কি যে ধরনের পোকা বলে, ওগুলোকে দেখলে যারা ডাক্তার তারা যখন এই বাঁধনটা খোলে তখন কিলবিল করে পোকাগুলো, এই ধরনের সাংবাদিকরা পচা শরীরের উপরে যে পচা পোকাগুলো ঘুরে বেড়ায় এরা চিন করে যায়। এটা কাক হলে তো এদের ছাড় দেওয়া যায়, এটা কাকও নয়। সেই মানে তুমি যে পচনের পোকাগুলোর কথা বলছো, এটা তো আমরা সর্বক্ষেত্রেই প্রায় দেখতে পেয়েছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলা কবিতার ক্ষেত্রে কবি লিখতেই পারেন, যে কেউ লিখতে পারেন, কিন্তু যে কবিতাগুলো লেখা হয়েছে তাতে আমরা দেখেছি খুব স্বনামধন্য সাহিত্যিকরা এসে এমনভাবে বলেন যে এটাই অসামান্য লেখা, এবং এমনকি জীবনদাতার সঙ্গীতাদের সাথেও তুলনা হবে। এই অবক্ষয় আমরা দেখেছি এবং সেটা আমাদের কারোরই সেভাবে প্রকাশ্যে বলার সাহস অতটা বলে কেউ একজন বলেনি।
তো সেটাও তো দেখতে সাহস হওয়ার কারণটা কি? আগে কেউ যদি নিজের মেরুদণ্ড ঠিক রেখে সততা বজায় রেখে কাজ করে তাহলে সাহস, এটা সাহস বা মানে দুঃসাহস বা ভয়ের কোনো বিষয় নয়। তোমাকে নিজেকে মেরুদণ্ড সোজা রাখা, সততার জায়গায় ঠিক রাখতে হবে এবং এমন কিছু করতে হবে যাতে মহিলা সংক্রান্ত বিষয়তে তোমাকে কোনো রকম কেস দিতে না পারে বা গাঁজা কেস দিতে না পারে। এই ধরনের জায়গাতে জীবন ধারণ করলে সাহসের কোনো প্রয়োজন হবে না। এই যে দুদিন আগে অরিন্দম সেল বলে একটা ফেরেববাজ আছে, ফেরেববাজ হঠাৎ কুণালের মধ্যে একটা অস্কার জয়ী অভিনেতা খুঁজে পেয়েছিল। পরপর কুণাল ঘোষকে নিয়ে সিনেমা করতে শুরু করেছিল এই নির্বাচনের আগে। কুণাল কবিতা লেখে অসাধারণ নাকি, কুণাল গান গায় নাকি অসাধারণ, কুণাল উপন্যাস লেখে নাকি অসাধারণ, কুণাল গল্প লেখে নাকি অসাধারণ, কুণাল সিনেমা প্রযোজনা করে নাকি অসাধারণ। তারপরে অরিন্দম সেন কুণালকে নাকি কুণালের মধ্যে নাকি অসাধারণ অভিনেতা হিসাবে গুণ খুঁজে পেয়েছিল। যে কর্পূর, দারচিনি, লবঙ্গ এরকম নানা নাম দিয়ে সিনেমা করতে শুরু করেছিল। এটা অরিন্দম সিংয়ের বাঁধন ভেবেছিল যে কোথায় নির্বাচনের পরে তৃণমূল জিতবে, তারপরে অরিন্দম সিংয়ের সিনেমাগুলো হুম করে চলতে থাকবে, নানা রকমের ফান্ডিং পাবে। ও আগে বামফ্রন্ট করতো, তারপরে তৃণমূল করেছে, এরপরে এবার বিজেপির কাছে গিয়ে পা চাটবে, দিয়ে তারপরে হয়তো সমীর ভট্টাচার্যের মধ্যে একটা অদ্ভুত ধরনের অভিনেতার খুঁজে পাবে, দিয়ে তারপরে সমীর ভট্টাচার্যকে সিনেমায় নামানোর চেষ্টা করবে। ও কিন্তু রুদ্রনীলকে সিনেমায় নামাবে না। ও যদি রুদ্রনীলকে সিনেমায় নামিয়ে কোনো লাভ হয় তাহলে নামাবে, তা নাহলে রুদ্রনীলকে সত্যি করে অভিনেতা সেটা অরিন্দম খুঁজে পাবে না। ও সময় ভট্টাচার্যের মধ্যে অভিনেতার একটা পরিচয় খুঁজে পাবে, কারণ ওকে খুঁজে দেখতে হবে যে কাকে ধরলে, যদি আমার মধ্যে, আমি যে লোকটা মুখস্থ করে দুটো লাইন বলতে পারে না, তার মধ্যে আমাকে যদি মনে হয় যে এই ধরলে চারটে মাল কামানো যাবে, অরিন্দম সেন আমাকে ধরে প্রসেনজিৎ বক্সী মহান অভিনেতা, একে দিয়ে এবার দারচিনি বলে একটা সিনেমা করবে। তো এরকম এইগুলো হচ্ছে এরকম ধরনের হারামি। তো এই ইদানিং কালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় করছিল, কি বলে ওটাকে, মিছিল করছিল, তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতো না, কতগুলো মেয়ে ছেলে থাকতো। মেয়ে ছেলেগুলো কেন থাকতো? লীলা বন্দ্যোপাধ্যায় একটা করে স্ক্রিপ্ট লিখবে, স্ক্রিপ্ট মানে কতগুলো বাংলা হরফে কিছু একটা লিখবে, তার পিছনে একটা মেয়ে রুমা কি ভালো বলে একটা কথা বলবে, দিয়ে দিনের শেষে একটা দৈনিক ভাতা নিয়ে বাড়ি চলে যাবে। কি না সে বাংলা ওই সিরিয়ালের অভিনেতা। এই জন্য তোরা পিছনে পিছনে ভয় যায়। তোর নিচের মহিলাগুলোর আর কি ভূমিকা আছে সমাজে, কি ভূমিকা পালন করেছিল ওই মেয়েগুলো? তথাগত রায়গঞ্জ ঝিমুকুমামনি বলতো বা কি কি সব বলতেন, খুব খারাপ বলতেন না। তখন তথাগত রায়কে যে যা নয় তাই গাড়াগাড়ি দিত। এবং এই মহিলাগুলোর কি ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে? কিন্তু এই সিচুয়েশনটা আমরা সর্বক্ষেত্রে দেখেছি। যেমন আমরা দেখেছি টিম প্রধান গিয়ে কোনো পলিটিক্যাল এক্স্যাক্টলি কবিতা লেখা সুবোধ সরকার, সুবোধ সরকার এই এপাং ওপাং ছপাং এগুলো নাকি মহান কবিতা। সুবোধ সরকার, নৃসিংহ প্রসাদ ভাদুরী। আমি একদিন দেখেছি যে তখন পার্থ চ্যাটার্জি হচ্ছে শিক্ষামন্ত্রী। আমি একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র দিতে গেছি, তো আমি ঢুকতে যাচ্ছি, দরজাটা খুলে সাংবাদিকতা করার কারণে এবং দীর্ঘদিনের সাংবাদিকতা করার কারণে এই ধরনের লোকগুলোর সঙ্গে আমাদের পরিচয় থাকে, জানো সবাই স্বাভাবিক। তো দরজা খুলে ঢোকার ক্ষমতা, পরিচয় ইত্যাদি থাকে। এই সবকিছু কিন্তু অপার ঘটনা বহু বছর আগে। হঠাৎ নৃসিংহ প্রসাদ ভাদুরী ধরে এলো। না আমি না নৃসিংহ প্রসাদ ভাদুরী, আমার না একটা মানে জরুরি দরকার আছে। ও কি করে কথা বলে না, তো দিয়ে গেল তো আমি যার পর নাই বিরক্ত হলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, এই বিশাল পার্থ চট্টোপাধ্যায়। দেখছেন আমার সঙ্গে প্রসেনজিতের অ্যাপয়েন্টমেন্ট আছে, ঢুকছে, আপনি এখানে ঢুকলেন, মানে এরা এরকম লাঠি ঝাঁটা খায়। আর বাইরে এসে আমি নৃসিংহ প্রসাদ ভাদুরী,
সুবোধ সরকার, মমতার কার্যত আমাদের সামনে, মমতা এরকম করে পা ধরে আমার একটা কবিতার একাডেমি বানিয়ে দেবেন না। এই কবিতার একাডেমি এইভাবে তৈরি হয়েছিল আমাদের সামনে। মমতা দুচ্ছাই করে দেখা যাচ্ছে, ঠিক আছে যান আপনাদের জন্য করুন না, এগুলো বাইরে এসে বাতালে মারে। আর ভেতরে ঢুকে বেসিক্যালি লাঠি ঝাঁটাকে হিন্দি সিনেমাতে করে না, যে একটা ডিএম একটা নেতাকে উড়ুন খেলা করে দিয়ে, তারপরে একটা ডিএম এর ঘরে একটা সাদা জামা কাপড় রাখা আছে, এটা পরে আস্তে আস্তে বেরোবেন, কিন্তু বেরিয়ে বলবেন যে আপনার সব এই সুবোধ সরকার বা নৃসিংহ প্রসাদ বা অরিন্দম সিং এদের অবস্থা তাই। কিন্তু ভেতরে মমতার কিস্তি খেত আর বাইরে এসে বড় বড় কথা বলতো। তো এগুলো আমাদের চোখে দেখা। আর যে ইয়েগুলো সাংবাদিক গুলো, ওগুলো তাই অবস্থা, কিন্তু বাইরে ভেতরে খিস্তি খেত আর বাইরে এসে আমি মমতার এই করে দিয়েছি, মমতার তাই করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। ফুটবল মাঠে মিঠু ফুটু করে তাই অবস্থা। কিন্তু এরা দিনের পর দিন ইস্ট বেঙ্গল দেখিয়ে ভেতরে খিস্তি খেত, ক্লাবটা চালাতে পারতো না। বাইরে এসে কতগুলো অবাঙালি ব্যবসাদারকে ধরে মমতা ওগুলো টাকাগুলো দিত, টাকাগুলো ঝেড়ে দিত, ঝেড়ে দিয়ে ক্লাবের এই অবস্থা হয়েছে। আজকে এমন একটা দিনে তুমি আমার ইন্টারভিউ নিতে এসেছিল যেদিন টুটু বসু প্রয়াত হয়েছে। টুটু বসু যদি না থাকতেন, অনেক দুর্নাম হয়েছে, অনেক বদনাম হয়েছে, অনেক ওনাকে নিয়ে নানা রকম কথা, কিন্তু খেলার মাঠে টুটু বসু নেই, খেলার মাঠটাও নেই। কলকাতা আর আমাদের জমিদার তারা পড়াতে হয়েছে অনেকদিন আগে। খেলার মাঠে ঐতিহ্য বলতে একমাত্র টুটুবাবু ছিলেন। আজকে টুটুবাবু প্রয়াত হয়েছেন, বাকি সব করা ফেরত বানছে, সব করা। যাদের এত বড় বড় ক্লাব দিয়ে চালানোর ক্ষমতা নেই, আর সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজনীতি ঢুকিয়েছে, এই কুড়াল দিয়ে ওখানে মাতব্বরি মারত। বাকি সব জায়গায় একবার কেন ওই সিমেন্টের কোম্পানির মালিক ওখানে টাকা দেবেন? কি তার মানে কি করেছে ক্লাব? মানে ক্লাবগুলোকে লাভজনক করার কোন চেষ্টা নেই। বা আমাদের ইমামির মালিক, তিনি কেন ওখানে টাকা দিয়ে নিজের পকেট খালি করবেন? কোন জায়গাতে এমন একটা জায়গা রাখেনি যেখান থেকে যে জায়গাগুলোকে একটা সুস্থ হবে। ঠিক একই রকম কলেজ স্ট্রিট পাড়া করে রেখেছে, কি করা যাবে? মানে এই যে লোকগুলো যারা বেসিক্যালি ধান্দাবাজ, যেটা তুমি বলতে চাইছো, এই একটা সময় বিজেপির মোকাবেলা দেওয়ার লোক পাওয়া যায়, হঠাৎ বিজেপি ক্ষমতা আসবার পর দেখা গেছে প্রচুর বিজেপির লোক হয়ে গেছে। তো এইরা এখানে ঢুকবেন না, এরকম এটা বলা যায় না। এখন শ্রমিক মোর্চার চেষ্টা করছেন প্রচন্ড ভাবে, এটা হয় সবসময়, এটা হয় যখনই একটা দল ক্ষমতায় যায় তখন, বিশেষ করে দক্ষিণপন্থী দলগুলোর ক্ষেত্রে সমস্যা এটাই। দেখো ল্যাম্পপোস্টে ভিআইপি রোডে যতগুলো ল্যাম্পপোস্টে পতাকা ছিল সবগুলো খুলে গেছে। 4 তারিখ সন্ধ্যাবেলাতে ল্যাম্পপোস্ট থেকে পতাকাগুলো নিয়ে সমস্ত তৃণমূলের এই দেবরাজের আশ্রিত যত গুন্ডা ছিল বা অন্যান্য জায়গাতে শহীদ ঘোষের সব তো এদের কুকুরের মতো অবস্থা। কুকুর যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় না, তৃণমূলের গুন্ডারাও কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় না। তো দেবরাজের যতটুকু জায়গা দেবরাজের গুন্ডারা পতাকা খুলে নিয়েছে, সুজিত বোসের যতটুকু জায়গা সুজিত বোসের গুন্ডারা পতাকা তুলে নিয়েছে, সব্যসাচী দত্তের যতগুলো জায়গা যতটুকু জায়গা সেই গুন্ডারা পতাকা খুলে নিয়েছে, দিয়ে তারা সবাই বাজার থেকে গেরুয়া আবির কিনে বিজেপি হয়ে গেছে। এখন এটা একটা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। শ্রমিক মোর্চা সেটা চেষ্টা করছেন আপ্রাণ ভাবে। এখন সবে মাত্র 3-4 দিন হয়েছে সরকার ক্ষমতায় এসছেন এবং বিজেপি ক্ষমতায় এসছে 4 তারিখে গণনার পরে। এটা কিভাবে কি পদ্ধতিতে এই নিয়ন্ত্রণটা রাখা সম্ভব সেটা দেখা যায়। পাড়ায় পাড়ায় নিয়ন্ত্রণ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। চালনী দিয়ে ছাঁকাটা আমার ধারণা আছে, কারণ এদেরকে তো কাউকে দলের সিস্টেমের মধ্যে ঢোকানোর কোনো রাস্তা শ্রমিক মোর্চা রাখেননি, সব আটকে রেখেছে।
আমি ইনফ্যাক্ট কালকে সেগুলো শুনছিলাম যে একটি সক্রিয় ছেলে বলছিল না আমরা কাউকে নেবো না, সে দাড়ি কাটছিল আমার পাশে চেয়ারে, আমাদের ওপর থেকে বলে দেওয়া হয়েছে, শুনে আমার ভালো লাগলো। সে একটি সক্রিয় ছেলে এই কাছাকাছি এলাকায়। তো এটা যদি সবাইকার মনের মধ্যে ঢুকে যায়, কিন্তু গুন্ডারা কি হয় না, বা যেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অংশ হিসাবে তো এই ঘটনাগুলো ঘটছিল, এটা আমরা নিজের চোখে দেখেছি। আমি এই সামনের শনি মন্দির থেকে 4 তারিখ সন্ধ্যাবেলায় ঢুকছিলাম, একদম নির্দিষ্টভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অংশ হিসাবে ওর পার্টি অফিস দখল করছিল, ওর পার্টি অফিস দখল করছিল। সব জায়গাতেই তাই হয়েছে, গ্রামে গঞ্জে সব জায়গাতে। এখন সেটা বিজেপি কতটা ঢুকতে পারবে, তাদের এমএলএ এমপিদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, তারা কতটা এখানে, যেমন আমরা যেখানে বসে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, এই এলাকাটার বিধায়ক হচ্ছে তরুণজ্যোতি তেওয়ারি। তো তরুণজ্যোতি যতটা চেষ্টা করতে পারবে সেটা তরুণজ্যোতির উপরে নির্ভর করছে, কিন্তু এখানকার ক্রিমিনাল দেখবেন সে তো যথারীতি ক্রিমিনাল, কি করা যাবে, সেটা মাল তোলাটাই তার কাজ ছিল। সেটা দেখা যাবে কি হয়। রঞ্জিত, আমরা একটা জিনিস দেখেছি যে আমি নিজে দূরদর্শনের তোমারই ইয়েতে আমরা প্রোডাকশন করেছিলাম মেসি। তো মেসি প্রোডাকশনটা থেকে দেখেছি যে অন্যান্য রাজ্যে, আমি হায়দ্রাবাদ গেছি, মুম্বাই গেছি, দিল্লি গেছি, সেখানে অসাধারণভাবে ম্যাচটা আমরা করতে পেরেছি মেসি এটা। বাঙালি হিসেবে তো কষ্ট হচ্ছিল সেদিন মেসি দেখতে গিয়ে। এই যে ক্রীড়ামন্ত্রী যেটা করলেন এবং অন্যান্য ভিভিআইপি যেটা করলেন, এটা তোমাকে সাংবাদিক হিসেবে কতটা কষ্ট দিয়েছে, কারণ এটা আপনার বাংলার সম্মান নষ্ট হয়েছে। 2011 সালে তো বেসিকে চ্যানেলটা থাকাকালীন আমরা অর্গানাইজ করেছিলাম, তো সেবারে কি কোনো রকম সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়নি, অত্যন্ত সুন্দরভাবে এই পুরো জিনিসটা অত চাইলে করা যায়। তার প্রতিদানে আজকে অরূপ বিশ্বাসের মতো দাপুটে নেতা বলে যাকে বলা হতো, সে ফেটা করে ঘুরে বেড়াচ্ছে হেরে গিয়ে নির্বাচনে। তো এইগুলো না পুরোটা হচ্ছে ইচ্ছার উপরে নির্ভর করে। যদি কারোর ইচ্ছে হয় সে ঠিকভাবে অর্গানাইজ করতে পারে। এটা এমন নয় যে এই প্রত্যেকটা বিষয়তে প্রত্যেকের কাছ থেকে টাকা তুলবো, এটা যদি একমাত্র রাজনৈতিক দল করার উদ্দেশ্য হয়, তাহলে যা হয়েছে মেসি নিয়ে তাই হবে। আমরা এখানকার যে থাকি বাগুইয়াটির একটা জায়গা, এখানে যত সবজিওয়ালা মাছওয়ালা আছে কাউকে অতিরিক্ত পয়সা দিতে হয় না। এটা আমাদের স্থানীয় এলাকার একটা শৃঙ্খল। মানে এই নির্বাচনের আগে তৃণমূলের দাদাগিরি ছিল, সমস্ত দাদাগিরি আমাদের এই এলাকায় এসে বন্ধ হয়ে যেত। যত হকার আছে এখানে বসে, যত চাওলা আছে এখানে বসে, যত মাছওয়ালা আছে এখানে বসে, যত সবজিওয়ালা আছে এখানে বসে, কোনো তৃণমূলের কোনো দালালি করে এসে এখানে 5 টাকাও কাউকে দিতে হয় না, বা নেওয়ার কারো সাহস নেই। এটা এখানকার এই পাড়ার শৃঙ্খলা। এটা তো সম্ভব যদি করা যায়।